হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৌরভ, MBBS খুলনা মেডিকেল কলেজ। আজকে আমি আপনাদের উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারের প্রথম অংশের অনুশীলনী MCQ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের MCQগুলো সলভ করাবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে আসি। পরাগরেণুর বাইরের পুরু শক্ত কিউটিনযুক্ত ত্বককে কি বলে? কি হবে এটা? এক্সাইন হবে। কি হবে? এক্সাইন হবে। কারণ আমরা অলরেডি পড়ছিলাম, ছবিটার ক্ষেত্রে আঁকাইছিলাম যে তোমার এটা কি ছিল? এক্সাইন। এটা কি ছিল? এক্সাইন ছিল। আর এরপরেরটা কি ছিল? ইনটাইন। ভিতরেরটার নাম কি? ইনটাইন। এক্সাইন আছে বহিত্বক, আর ইনটাইন কি? অন্তত্বক। এক্সাইনটা কেমন ছিল? পুরু, শক্ত এবং কিউটিনযুক্ত, এবং এক্সাইন অর্নামেন্টেড ছিল। এক্সাইন কেমন ছিল? অর্নামেন্টেড ছিল, এবং এর প্রধান রাসায়নিক উপাদান কি? স্পোরোপোলেনিন। এর প্রধান রাসায়নিক উপাদান কি? স্পোরোপোলেনিন। এবং ইনটাইন কি ছিল? পাতলা, সেলুলোজ নির্মিত। পরাগনালিকা গঠন করে কে? ইনটাইন। পরাগনালিকা গঠন করে কে? ইনটাইন। জার্মপোর বা জননছিদ্র কোথায় থাকে? এক্সাইনে থাকে। 20টার মতো জননছিদ্র থাকতে পারে। ওকে। পরাগরেণুর ইনটাইন স্তর বৃদ্ধি পেয়ে কোন পথে নলাকারে বের হয়ে আসে? ডিম্বক নাড়ি? না, ডিম্বক নাড়ি হবে না। ডিম্বক রন্ধ্র? না, তাও হবে না। গর্ভদণ্ড হবে না। কোন পথে বের হয়ে আসবে নলাকারে? জনন রন্ধ্র দিয়ে বের হয়ে আসবে। কারণ কি? আমরা ওই যে অলরেডি পড়ছি তো, ঠিক আছে? এই যে পরাগনালিকা, তাই তো? এটা কি ছিল? পরাগনালিকা। এই যে এখানে যে ছিদ্রটা ছিল, ছিদ্রটার নাম কি ছিল? জার্মপোর। জার্মপোর বা জনন ছিদ্র ছিল। জার্মপোর বা জনন ছিদ্র বা রেণুরন্ধ্র ছিল। রেণুরন্ধ্র। এই পথ দিয়ে তো পরাগনালিকা বের হয়ে আসছে। ক্লিয়ার? এই পথ দিয়ে কি পরাগনালিকা বের হয়ে আসছে না? ক্লিয়ার আছে এতটুকু? ওকে। তারপরে প্রশ্ন আসি। পরাগনালীর কোষগুলোর সর্বভিতরের স্তরকে কি বলা হয়? ট্যাপেটাম। পড়ছি না? পরাগধানীর প্রাচীরের কোষগুলোর সর্বভিতরের স্তরকে আমরা কি বলবো? ট্যাপেটাম। মানে হচ্ছে তোমার আর্কিস্পোরিয়াল কোষ ছিল, এটা বিভাজিত হয়েছে হয়ে পরিধির দিকে কি তৈরি করছে? দিয়াল কোষ। এই দিয়াল কোষ ছিল কয় স্তর বিশিষ্ট? 3 থেকে 5 স্তর বিশিষ্ট। সব থেকে ভিতরের স্তরের নাম কি? ট্যাপেটাম। এটা কি করে? পরাগরেণুর পুষ্টি সাধন করে। এটা আলিম স্যারের অনুশীলনীর MCQ। তারপরে পরাগরেণুর স্পোরোপোলেনিন যুক্ত স্তরকে কি বলে? বলো। ইনটাইন, মাইক্রোপাইল, এক্সাইন, ট্যাপেটাম। স্পোরোপোলেনিন, এক্সাইন। আমরা পড়লাম না এক্সাইন কি? অর্নামেন্টেড থাকে। এর প্রধান রাসায়নিক উপাদান কি? স্পোরোপোলেনিন। এর প্রধান রাসায়নিক উপাদান কোনটা? স্পোরোপোলেনিন। কোনটি পুং গ্যামেটোফাইটের সূচনাকারী উপাদান? পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? পরাগরেণু। পড়াইছি না? পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। কোনটি পুং গ্যামেটোফাইটের অংশ নয়? কোনটি পুং গ্যামেটোফাইটের অংশ নয়? শুক্রাণু তো পুং গ্যামেটোফাইটের অংশ, ঠিক আছে। নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস, হ্যাঁ, এটাও পুং গ্যামেটোফাইটের অংশ। পরাগনালী, এটাও পুং গ্যামেটোফাইটের অংশ। নিউসেলাস কার ছিল? নিউসেলাস কার ছিল? স্ত্রী স্তবকের ছিল না? ডিম্বকের মধ্যে ছিল না? তাহলে এটা কি হবে? পুং গ্যামেটোফাইটের অংশ না। ওকে। তারপরের প্রশ্ন। পরাগধানী আবাদের মাধ্যমে যে উদ্ভিদ তৈরি হবে সেটি কেমন হবে? পলিপ্লয়েড, ট্রিপ্লয়েড, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড। এটা তোমাদের জীব প্রযুক্তি অধ্যায় আছে না? হ্যাপ্লয়েড। পরাগধানী কালচার, পরাগরেণু কালচারের মাধ্যমে আমরা কি ধরনের উদ্ভিদ তৈরি করি? হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করি। পরাগধানী কালচার, পরাগরেণু কালচার, জীব প্রযুক্তি অধ্যায় আছে কিন্তু। বুঝা গেছে? পরাগধানী কালচার আর একটা কি? পরাগরেণু কালচার। পরাগধানী কালচার আর একটা কি বললাম? পরাগরেণু কালচার। ওকে। পরাগরেণুর অঙ্কুরোদ্গমের জন্য শক্তি মাধ্যম হিসেবে কোনটা প্রয়োজন? এটা হবে শর্করা। কি হবে? শর্করা, কারণ শর্করা থেকে আমরা শক্তি পাই। ক্লিয়ার? এটা আজিবুজ স্যারের অনুশীলনী MCQ। 4টি পরাগ মাতৃকোষ বিভাজনের পর কতটি পরাগরেণু তৈরি হবে? বলো। 4টা পরাগ মাতৃকোষ থেকে
মিওসিস বিভাজনের ফলে কতটি? 16টা। কিন্তু একটা পরাগরেণু থেকে আমরা কয়টা পুংগামেট পাই? 2টা। ক্লিয়ার? একটা পরাগরেণু থেকে আমরা কয়টা পুংগামেট পাবো? 2টা পুংগামেট পাবো। ওকে। বৃদ্ধিরত পরাগরেণুর পুষ্টি সাধন করে নিম্নের কোনটি? ট্যাপেটাম। বৃদ্ধিরত পরাগরেণুর পুষ্টি সাধন করে নিচের কোনটা? ট্যাপেটাম। আমি বলছি না ট্যাপেটাম কি করে? পরাগরেণুর পুষ্টি দেয়। সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটা পুংগামেট সৃষ্টি হয়? একটু আগে আমরা পড়ছি 2টা পুংগামেট। অনেকেই 4টা দাগায় আসবে, কিন্তু 4টা হবে না কিন্তু, হ্যাঁ, কারণ ওই যে মিওসিস ভাববে। কিন্তু এখানে একটা পরাগরেণু থেকে আমরা কয়টা পুংগামেট পাবো? 2টা। নিচের কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব? অলরেডি আমরা জানি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব কোনটা থেকে? পরাগধানী কালচার থেকে বা পরাগরেণু কালচার থেকে। ওকে, পরাগধানী কালচার থেকে বা পরাগরেণু কালচার থেকে। পরাগনালীতে কতটা নিউক্লিয়াস থাকে? এই যে পরাগনালীতে কতটা নিউক্লিয়াস ছিল বলো তো? একটা ছিল কি নালিকা নিউক্লিয়াস, আর কি ছিল? 2টা পুংগামেট ছিল। তাহলে কয়টা নিউক্লিয়াস হবে? 3টা। পরাগনালীতে কতটা নিউক্লিয়াস থাকে? 3টা নিউক্লিয়াস থাকে। ওকে। ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটা? এটা ডেন্টাল 17-18-তে আসছে। ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটা? ঊর্ধ্বে পাগল। আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম? ঊর্ধ্বে পাগল। তাহলে কি হবে বলো তো? পান, পানিমরিচ, গোলমরিচ, বিষকাটালি। পান, পানিমরিচ, গোলমরিচ, বিষকাটালি। আর সিম, রেডি, ছোলা এগুলা ছিল নিম্নমুখী। এগুলা কি ছিল? নিম্নমুখী। সরিষা, কালকাসুন্দা এটা কি ছিল? বক্রমুখী, বক্র সকাল, বক্র সকাল। নিম্নের কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয়? নিচের কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের অংশ না? ঠিক আছে, পরাগনালিকা। এগুলো সবই তো আমাদের ওই ভ্রূণথলির মধ্যে ছিল। ভ্রূণথলির মধ্যে ছিল না? আমাদের ভ্রূণথলির মধ্যে ডিম্বাণু ছিল, সহকারী কোষ ছিল, সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, তাই তো, প্রতিপাদ কোষ ছিল। এগুলো সব স্ত্রী গ্যামেটোফাইটের অংশ। এগুলো সব স্ত্রী গ্যামেটোফাইটের অংশ। ক্লিয়ার আছে এতটুকু? মনে থাকবে? আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। গর্ভযন্ত্রের উপাদান কোনটা? গর্ভযন্ত্রের উপাদান, গর্ভযন্ত্র কোনটা ছিল বলো তো? গর্ভযন্ত্র কোনটা ছিল? গর্ভযন্ত্র কোনটা ছিল? এই যে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। এই যে এটা ছিল না? এটা কি ছিল? গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। এখানে কি কি ছিল? ডিম্বাণু ছিল আর সহকারী কোষ। তাহলে উত্তর কি হবে? সহকারী কোষ হবে বা সিনার্জিড হবে, দুইটাই উত্তর হবে। সহকারী কোষ বা সিনার্জিড। ওকে। নিচের কোনটা ফুলের অত্যাবশ্যকীয় স্তবক? ফুলের দুইটা গুরুত্বপূর্ণ স্তবক কে কে? পুংস্তবক আর স্ত্রীস্তবক। তাহলে এর মধ্যে কোনটা? বৃতি, উপবৃত্তি তো হবে না, দলমণ্ডল হবে না, কি হবে? এটা। ক্লিয়ার আছে এতটুকু? কোন ফুলে পুষ্পপুট থাকে? পড়াইছি অলরেডি, রজনীগন্ধা। পুষ্পপুট কি? বৃতি এবং দলমণ্ডলকে যখন পার্থক্য করা যায় না বা আলাদা করা যায় না, সেটাকে আমরা কি বলি? পুষ্পপুট বা পেরিয়ান্থ। এর উদাহরণ আছে রজনীগন্ধা আর একটা আছে পেঁয়াজ। ফুলের চতুর্থ স্তবক কোনটা? স্ত্রী স্তবক। ফুলের চতুর্থ স্তবক কোনটা? স্ত্রী স্তবক। পানিমরিচ, বিষকাটালি, গোলমরিচ উদ্ভিদে কোন ধরনের ডিম্বক থাকে? ঊর্ধ্বে পাগল। ঊর্ধ্বে পাগল পড়াইছি না? ঊর্ধ্বে পাগল। নিচের কোন উদ্ভিদে বক্রমুখী ডিম্বক পাওয়া যায়? বক্র সকাল। সরিষা, কালকাসুন্দা। সরিষা, কালকাসুন্দা। স্ত্রী গ্যামেটোফাইটে কয়টি অ্যান্টিপোডাল কোষ থাকে? কয়টা অ্যান্টিপোডাল? প্রতিপাদ কোষ কয়টা থাকে বলো? প্রতিপাদ কোষ কয়টা থাকে? অ্যান্টিপোডাল বা প্রতিপাদ কোষ কয়টা থাকে? 3টা থাকে। এই যে এগুলা কি? অ্যান্টিপোডাল বা প্রতিপাদ কোষ। এগুলো আছে সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই যে ডিম্বাণু, তার দুই পাশে সহকারী কোষ বা সিনার্জিড কোষ। তাহলে উত্তর হবে কত? 3টি। নিচের কোনটি ডিম্বকের মূল দেহ গঠন করে? বলো, নিচের কোনটা ডিম্বকের মূল দেহ গঠন করে? এই যে ছিল আমাদের ডিম্বক, চিন্তা করে দেখো, ডিম্বক ছিল না এটা? এখানে কি ছিল? ভ্রূণথলি, তাই তো? আচ্ছা, আমি এটা একটু সুন্দর করে আঁকাই, তাহলে তুমি বুঝতে পারবা।
এই যে এটা কি তোমার ভ্রূণথলি, তাই তো? আচ্ছা, এর ভিতরে অনেকগুলা কোষ ছিল না, বলো? এই কোষগুলোর নাম কি ছিল? হ্যাঁ, ভ্রূণপোষক টিস্যু ছিল না, তাই তো? তাইলে ডিম্বকের মূল দেহ গঠন করতেছে কে? ভ্রূণপোষক টিস্যু বা নিউক্লিয়াস। ভ্রূণথলিও হবে না, ডিম্বক ত্বক তো হবে না, এই যে এখানে বাইরে আবার ডিম্বক ত্বক আছে, ঠিক আছে? ডিম্বক মূল তো এই যে উপরের দিকে, যেখান থেকে ত্বক সৃষ্টি হয়। তাইলে উত্তর কি হবে? ভ্রূণপোষক টিস্যু বা নিউক্লিয়াস। ডিম্বকের অভ্যন্তরে মেগাস্পোরিফিলের মধ্যে কতটি বিনষ্ট হয়ে যায় বলো? কয়টা বিনষ্ট হয়? উপরের 3টা, একটা কাজ করে, একটাই কার্যক্ষম থাকে, তাহলে কয়টা বিনষ্ট হয়? 3টা বিনষ্ট হয়, ঠিক আছে? কয়টা বিনষ্ট হয়? 3টা। অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে কোন ধরনের ভ্রূণথলি দেখা যায়? পলিগোনাম বা মনস্পরিক প্রক্রিয়া। পলিগোনাম বা মনস্পরিক প্রক্রিয়া অধিকাংশ ক্ষেত্রে, মানে 75 ভাগ উদ্ভিদের ক্ষেত্রে। কত ভাগ উদ্ভিদের ক্ষেত্রে? 75 ভাগ উদ্ভিদের ক্ষেত্রে। ক্লিয়ার আছে এতটুকু? তারপর নিচের কোনটা ডিপ্লয়েড কোষ? স্পোর হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, পরাগরেণু হ্যাপ্লয়েড, উইস্পোর বা জাইগোট। উইস্পোর বা জাইগোট, এটা কি হবে তোমার? ডিপ্লয়েড হবে। উইস্পোর বা জাইগোট, এটা ডিপ্লয়েড। উইস্পোর বা জাইগোট, এটা কেমন হবে? ডিপ্লয়েড হবে। ডিম্বাণু কোথায় তৈরি হয় বলো? ডিম্বাণু কোথায় তৈরি হয়? ভ্রূণথলিতে, ডিম্বকরন্ধ্রে, পরাগনালীতে হবে না, ডিম্বক নালীতে হবে না, ডিম্বকরন্ধ্রেও হবে না। উত্তর কি হবে? ভ্রূণথলিতে। এই যে ভ্রূণথলির ভিতরেই তো ছিল ডিম্বাণু, ছিল কি না বলো? ভ্রূণথলির মধ্যে ডিম্বাণু ছিল। ক্লিয়ার আছে এতটুকু? স্থির রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি উৎপন্ন করে? স্থির রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্থির রেণু তৈরি করবে। 4টা হ্যাপ্লয়েড স্থির রেণু তৈরি করবে। 4টি হ্যাপ্লয়েড স্থির রেণু তৈরি করবে। ক্লিয়ার? অমরা কোথায় পাওয়া যায় বলো? অমরা কোথায় পাওয়া যায়? ডিম্বক বলছো না, আমি জানি অনেকেই ডিম্বক বলবা। গর্ভাশয়ে পাওয়া যায়। গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বলে। তাকে কি বলা হয়? অমরা বলে। তাইলে অমরা থেকেই তো আমাদের ডিম্বক তৈরি হচ্ছে, তাই তো? অমরা থেকে কি তৈরি হচ্ছে? ডিম্বক তৈরি হচ্ছে। তাইলে কি হবে উত্তর? গর্ভাশয়। উত্তর কি হবে? গর্ভাশয়। হ্যাঁ। কত শতাংশ প্রজাতিতে পলিগোনাম ধরনের ভ্রূণথলি দেখা যায়? 75%। পড়াইছি অলরেডি। কত শতাংশ? 75%। গর্ভাশয়ের ভিতরে কোন অংশ থেকে ডিম্বক সৃষ্টি হয়? অমরা থেকে। অমরা বা প্লাসেন্টা থেকে ডিম্বক সৃষ্টি হয়। অমরা বা প্লাসেন্টা থেকে ডিম্বক সৃষ্টি হয়। ভ্রূণথলিতে নিউক্লিয়াসের সংখ্যা কতটা? নিউক্লিয়াস সংখ্যা কয়টা বলো? ভ্রূণথলিতে নিউক্লিয়াসের সংখ্যা কয়টা ছিল? এখানে ছিল 3টা, মাঝে 2টা, 5 আর উপরে 3টা, 8টা। কিন্তু কোষ কয়টা? কোষ 7টা। কোষ 7টা। ডিম্বাণু যন্ত্র কত নিউক্লিয়াস বিশিষ্ট বলো? ডিম্বাণু যন্ত্র 3 নিউক্লিয়াস। ডিম্বাণু যন্ত্র বা গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস 3 নিউক্লিয়াস বিশিষ্ট। 3 নিউক্লিয়াস বিশিষ্ট। কত শতাংশ আবৃতবীজী উদ্ভিদে মনস্পরিক প্রক্রিয়ায়? 75%। পড়াইছি অলরেডি। 75%। সরিষাতে কোন প্রকারের ডিম্বক দেখা যায়? বক্রমুখী। সরিষাতে কোন প্রকার দেখা যায়? সরিষা কালকাসুন্দা বক্রমুখী। সরিষা কালকাসুন্দা বক্রমুখী। মনে হয় আমাদের এই পর্যন্তই, আর মনে হয় থাকার কথা না। হ্যাঁ, অধিকাংশ উদ্ভিদের ডিম্বক কোন ধরনের? অধমুখী বা নিম্নমুখী। পড়াইছিলাম না? অধমুখী বা নিম্নমুখী। 75 ভাগ উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের ডিম্বক দেখা যায়। এটা আজিবুস স্যারের বইয়ে আছে। হ্যাঁ, আজিবুস স্যারের বইয়ে লেখা আছে, ডিরেক্ট লাইন। আচ্ছা আচ্ছা, আমাদের তাহলে শেষ। ওকে, আমরা নেক্সট দিন এর পর থেকে সলভ করব। ওকে ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।